চোখকে নিজেই ইচ্ছে করে গেলে দিতে ছুঁচল লোহা কয়লার আগুনে গরম করে। নিজ চোখে দেখেও কেন নিষ্পলক তাকিয়ে থাকতে হয়? কেন চোখে দেখা অন্যায়ের একমাত্র সাক্ষী হয়েও দিতে পারি না সময়ের প্রয়োজনে উপযোগী সাক্ষ্য? ইচ্ছের বিরুদ্ধে গিয়েও যে কলমে দিতে হয় হস্তাক্ষর, শুধু কলমটাকেই নয়, ইচ্ছে করে সেই হাতটাকেই গুড়িয়ে দিই হাতুড়ি পেটা করে। কেন সেই কলমের কালি ফুরোয়নি সময়ের আগে? কেন হাত থেমে যায়নি? কেন বাজায়নি প্রতিবাদের ডঙ্কা? যে কণ্ঠ সোচ্চার হতে পারেনি চরম অত্যাচারেও গর্জে উঠে বলতে পারেনি এবার থাম তোরা, সে কণ্ঠকে ইচ্ছে করে নিজ হাতে পরিয়ে দিই দড়ির বাঁধন। বলতে না পারার অপরাধে ঝুলিয়ে দিই নিজেকেই নিজে নিষ্কালো অন্ধকার ঘরে ফাঁসির পরাকাষ্ঠায়। দাবানল হয়ে যে আগুন দেহের অভ্যন্তরে জ্বলে, অথচ তা বহিঃপ্রকাশে অপার। হাত পা বাঁধা সে আগুনে ইচ্ছে করে নিজ দেহটাকেই জ্বালিয়ে দিতে। কেন প্রতিবাদের আগুনকে জ্বালাতে পারি না? বিরুদ্ধাচরণে কেন পড়াতে পারি না অন্যায়গুলোকে? শ্রমজীবীদের শ্রমের মূল্যে ওদের উদরপূর্তিতে যখন দমন করতে হয় নিজের প্রতিবাদী সত্তাকেই, অনিচ্ছাতেই যাপিত হয় নপুংসকের জীবন, আত্মসংযমে হত্যা করতে হয় নিজ ব্যক্তিত্বকে, তবে তবে অস্তিত্ববিহীন এই অবয়ব ধ্বংস হওয়াই বাঞ্ছনীয়। নমস্কার। নমস্কার, আমার নাম অনিতা ঋষিদাস। আমার স্বরচিত কবিতার নাম ভালোবাসা ভালোবাসতে বাধ্য। কোথাকার এক অদম্য ভালোবাসা ছুটিয়ে মারে আমাকে সারাক্ষণ। যদিও সে রূপকথার রাজপুত্রের মতো, আমার বসন্ত তারে দেয় কি দোলা। জোছনার আঁচলটা যেন বেদনায় লুটানো। উদাস চোখে বসে বসে কি জানি কি ভাবছে মনে। থাক না সে মনে প্রতিপালন, যদি আমায় পৌঁছে মনে তার ফাল্গুনের এই মাতাল সমীরণে। আকাশে আকাশে আলো রাঙিয়ে পুষ্প বৃষ্টি ঝরুক তারে, ঝরুক সরোবরে। নমস্কার, ধন্যবাদ। আপনাকে একটা কথা, কিছু মনে করবেন না, এটা জানা থাকা ভালো। স্বরচিত কবিতা বললে আর আমার বলতে হবে না, কারণ আমার বলেই তো ধন্যবাদ আপনাকে। এবার আপনাদের বলছি, শেষের দিকে যারা আছেন তো আছেন, আমি প্রথমবার যাদের পাইনি তাদের নাম আমি দ্বিতীয়বার বলে নিচ্ছি। এবার চেষ্টা করবেন আসার জন্য। দেবব্রত দাস, প্রথম দিকে বলা হয়। দেবব্রত দাস, কর্মিতা বণিক, রতন দেবনাথ, কামনা দেব, মনীন্দ্রচন্দ্র দেব, শম্পা দাস, শ্বেতার দত্ত বা শ্বেতাব দত্ত বা একটা কিছু হবে, নামটা হয়তো ভুলে গেছে, সত্যজিৎ দে, প্রভাত সিনহা, কাজী নিবারা বেগম, বিশ্বম্বর মজুমদার, নীলিমা দাশগুপ্ত, রঞ্জিত চক্রবর্তী, অনুজ পাল, অনন্যা পালিত, মোহাম্মদ জালাল উদ্দিন, মিঠুন চক্রবর্তী, রবীন্দ্র সিনহা, পাহেলি মুখার্জি। এগুলি প্রথমবার পড়া হয়ে গেছে। আপনাদের মধ্যে কেউ আছেন? আলাউদ্দিন শেখ, প্রাণময় সাহা, দিলীপ কুমার দাস, সুস্মিতা শীল, গোপাল দেববর্মা, বিমল বণিক। এখানে আপন দাস আছে, কিন্তু আমার যতটুকু ধারণা অপন দাস নামে একজন কবি আছে, কিন্তু আপন দাস যদি থাকেন তো চলে আসবেন। বিমল বণিক, অনিরুদ্ধ সাহা, অশেষ সেনগুপ্ত পড়া হয়ে গেছে।
অনুরাগ ভৌমিক, সুব্রত তলাপাত্র, বকুল বণিক, বাপি ভট্টাচার্য, রবীন্দ্র সরকার, রাজীব মজুমদার, মোহাম্মদ রুবেল, শুভম বণিক, শিলা সাহা, পুনম মজুমদার, প্রসেনজিৎ সাহা, বিশ্বজিৎ সরকার, জনার্দন ভৌমিক, মনোজিৎ ধর, জওহরলাল শিব, কল্যাণী ভট্টাচার্য। আপনাদের জন্য থাকলে 5 জন চলে আসুন। হ্যাঁ, নামটা দেখেছি আমি এখন দেখেছি। কি নাম? প্রদীপ্ত চক্রবর্তী। বাহ, ভেরি নাইস। বললাম না যে প্রদীপ্ত চক্রবর্তী সুন্দর নাম। 1 মিনিট, একটু দাঁড়িয়ে থাকুন। না রাগ করবেন না, না ওর দিকে বুঝেছি। কি নাম আপনার? আচ্ছা, আপনি এখান থেকে বলুন। নামতে 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 নেমেই চলছি, উঠতেও করে পারছি করে। মনুষ্যত্ববিহীন এই জনসমাজে মানুষ আর হচ্ছি করে। পিতা হিংসায় ভরে গেছে সন্দেশ, পরনিন্দা করতে সহজ। ভেবেছি কি কেউ কোনোদিন মনে ভাবতে চায় কুঞ্জনে? নামতে নামতে আর কতই বা নামবো, সমাজে লাঞ্ছিত বঞ্চিত মানুষের হাসি এল নিব। ভাবি, একটু ভাবি। নমস্কার। আপনাকে অনেক দেরি করে দিলাম। হ্যাঁ, রাগ করেছেন? আপনার নামটা বলুন, আর আপনি কবিতার নামটা বলবেন, নিজের নামটা বলবেন আগে, ছোট্ট করে কবিতা পড়বেন এবং ওইদিকে দয়া করে টেবিলে চলে যাবেন। নমস্কার, আমার নাম দিলীপ কুমার দাস। আমার কবিতা বদলাও। বদলে গেছে কালের স্রোতে রীতি আচার সংস্কার, সহজ সরল আরাম আয়াস বিজ্ঞান দিচ্ছে উপহার। চিঠির বাক্সে খামতি দিয়ে উত্তর বাবার এসা, মোবাইল এলো চিন্তা নিল ভিডিও কলে ভালোবাসা। মা ঠাকুরমার শিলনোড়িতে হলুদ মরিচ বাটা, সর্বাঙ্গের ব্যায়াম এখন মিক্স মেশিনে কাটা। মা বুধুদের গুণটা ছিল সহজ সরল আচার।
খাবার সাথে শরীর চর্চা, প্রচুর করে পানীয় জল, সবাই পাবে শক্তিবোধ। বদলে যাবে দুর্বলতা, প্রোটিন যোগের অবেশাতে, কর্মযোগের উদ্দীপনায় সবাই দীর্ঘায়ু হবে। নমস্কার। ঠিক আছে, নমস্কার। আপনার নাম? আচ্ছা, আপনি যান। এখন কবিতা পড়ছেন স্বপ্না ঘোষ। নিজের নামটা বলবেন এবং কবিতার নাম বলবেন, ছোট্ট করে কবিতা বলবেন। নমস্কার সবাইকে। আমার নাম স্বপ্না ঘোষ। 2014 সালে পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলে যে 132টি তাজা প্রাণ জঙ্গিদের হাতে নিহত হয়েছিল, তাদের উদ্দেশ্যে রচিত আমার এই কবিতা। কবিতাটির নাম বিভ্রান্ত বিবেক। এ লাশ রাখি কোথায়? এ যে হিমালয়ের চেয়েও ভাই, বিশাল সিন্ধুর বক্ষস্থলে এ বেদনা যায় না রাখা। সেদিন মধ্যাহ্ন ছিল গুলির আওয়াজে, স্তব্ধ হয়ে গিয়েছিল বায়ুর অবাধ বিচরণ। ভবিষ্যৎ রবিরা প্রবেশ করেছিল অভিমন্যুর নয় চক্রবুহে, আর বেরোতে পারেনি। গোলাবারুদ কেড়ে নিয়েছিল শতটি তাজা প্রাণ। সরস্বতীর শ্বেত আসন সেদিন রঞ্জিত হয়েছিল 132টি রক্ত জবায়। জ্ঞান মন্দিরে বইছিল রক্ত গঙ্গা, ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল পাপহীন প্রাণহীন নিথর দেহ। আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল সন্তান হারানো, স্বজন হারানোর কান্নায়। সেদিন বিনা পানির রাজপ্রাসাদে নিশুতি রাত গুমড়ে কেঁদেছিল। বেদনাগুলো রক্ত মাখিয়েছিল তার কোমল পায়। তাই বলি, হে বিভ্রান্ত বিবেক, বেরিয়ে এসো, বেরিয়ে এসো গভীর গিরিখাত থেকে। উদ্ভাসিত হোক তব মনুষ্যত্ব, ধ্বংস নয় সৃষ্টির নব নবালোকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমি কিছু নাম পড়ছি, থাকলে আমরা চলে। নির্মল সরকার, বিজিত গোস্বামী, শোনা যাচ্ছে? এটা দিয়ে শোনা যাচ্ছে? নির্মল সরকার, বরুণ দাস, দীপঙ্কর চক্রবর্তী, রুমা শীল, অর্পিতা দাস, উৎপল দেবনাথ, সাগর দাস, শৈলেন্দ্র দাস, সুজিত পাল, উত্তম সরকার, নারায়ণ ভৌমিক, প্রতিমা প্রিয়া দেবনাথ, উদয়ন চক্রবর্তী, দীপঙ্কর চক্রবর্তী, প্রদীপ্ত তো এখন, আলাউদ্দিন শেখ, প্রাণময় সাহা, সুস্মিতা শীল, গোপাল দেব বর্মা, অপন দাস, বিমল বণিক, অনিরুদ্ধ সাহা,
সুব্রত তলাপাত্র, বকুল বণিক, বাপি ভট্টাচার্য, রবীন্দ্র সরকার, রাজীব মজুমদার, মোহাম্মদ রুবেল, শোভম বণিক, শিলা সাহা, পুনম মজুমদার, প্রসেনজিৎ সাহা, বিশ্বজিৎ সরকার, জনার্দন ভৌমিক, মনোজিৎ ধর, জওহরলাল শিব, কল্যাণী ভট্টাচার্য, ধনেশ্বর দেবনাথ, গিরিধারী সাহা, দীপিকা দাস, সঞ্জীব দে, রতন চক্রবর্তী, সঞ্জিত মলাদার এবং রূপন দে। আপনাদের যদি থেকে থাকেন চলে আসুন। নমস্কার, আমি ধনেশ্বর দেবনাথ। এই শুভ দুপুরবেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। কবিতা ভালোবাসি অনামিকা। ভালো লাগে বলে তোমাকে ভালোবাসি না, পৃথিবীর পরম শান্তি অনুভব করি, তাই তোমাকে ভালোবাসি, নও তুমি পূর্ণ। কামে মত্ত হতে তোমাকে ভালোবাসি না, ভালোবাসি পুরুষতান্ত্রিক সমাজে একটি নারীর নিরাপত্তার জন্য। রঞ্জিত চক্রবর্তী, অনুজ পাল, অনন্যা পালিত, মোহাম্মদ জালাল উদ্দিন, মিঠুন চক্রবর্তী, রবীন্দ্র সিনহা, পায়েলি মুখার্জি। আপনাদের মধ্যে কেউ থেকে থাকলে চলে আসুন। এরপরে আরও কয়েকজনের নাম ছিল: বিজিত গোস্বামী, পার্থপ্রতিম মিলন, প্রবোধ দাস, দেবাশিস দাস, পীযূষকান্তি চৌধুরী, বনবীর তালুকদার, সোনামোহন ত্রিপুরা, সঞ্জয় চক্রবর্তী, জোয়েল দাস, নিশীথ রঞ্জন পাল অথবা নীতিশ রঞ্জন পাল, নির্মল সরকার, বরুণ দাস, প্রিয়তোষ ঘোষ, দীপঙ্কর চক্রবর্তী, রোমাশীল, অর্পিতা দাস, উৎপল দেবনাথ, সাগর দাস, শৈলেন্দ্র দাস, উত্তম সরকার, নারায়ণ ভৌমিক, প্রতিমা প্রিয়া দেবনাথ, উদয়ন চক্রবর্তী, দীপঙ্কর চক্রবর্তী, কবি রণদীপ সিনহা। রণদীপ সিনহা আছেন নাকি? চলে। প্রথমে আপনি আপনার নামটা বলবেন, তারপর আপনার কবিতার নাম বলবেন, এরপর কবিতার পড়ে ওই টেবিলে চলে যাবে, ডান দিকে টেবিলে।
আমার নাম রণদেব সিংহ। আমার কবিতার নাম জঞ্জাল। শক্ত দুটি পায়ের জোর, হাতের অসীম বল, সঙ্গে আছে তীক্ষ্ণ বুদ্ধি, আসমুদ্র হিমাচল। লক্ষ কোটি বেকার যুবক ভবকুরের মতো পথে প্রান্তরে, অলিতে গলিতে দিশাহীন অন্তরে ঘুরে মরছে কানামাছির মতো। স্বপ্নহীন ভবিষ্যৎ, ভাবনাগুলি আজ কঙ্কাল, চেতনা স্তব্ধ রেফ্রিজারেটরের খণ্ড বরফের মতো। লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, সব ধোলায় ধূসরিত জীবন মৃত। অতলান্তিক জলধির অতল গহ্বরে তমসাবৃত জীবন, শুধু শ্বাস নেওয়া, প্রশ্বাস প্রক্ষেপণ, দীর্ঘশ্বাসগুলি শার্দুলের হুঙ্কারের মতন। ক্ষয়ে যাওয়া জীবনের উন্মত্ত আচরণ শুধু, রাশি রাশি বেদনাহত দিন, যন্ত্রণাকাতর যৌবনের ফসিল, মরুপ্রান্তরের ক্যাকটাস। হায় স্বাধীনতা, কোথায় তুমি? কেন এমন ভিখারির পোশাক তোমার? এমন জীর্ণদশাগ্রস্ত চেহারা। স্বাধীনতা সংগ্রামীরা কখনো স্বপ্নেও ভাবেনি, যারা শুধুমাত্র তোমার জন্যে হাসতে হাসতে ঝুলে গেছে পট্টরজ্জুতে এমন যমদূতের মতো অবয়ব দেখার জন্যে। তুমি এসেছিলে মৃত্যুর পদধ্বনিতে, রক্তের আলপনায়, শত সহস্র শহীদের প্রাণ বলিদানে। তবু এই তোমার রূপ কদর্য, ভয়ঙ্কর, বিভৎস, কিম্ভূত কিমাকার। প্রশ্নচিহ্ন রয়েই গেল। ক্ষমতা বদলে দেশের শ্রেষ্ঠ মানব সম্পদ আজ কুৎসিত চেহারা নিয়ে প্রকটমান। চোর, জোচ্চোর, জালিয়াত, নেশার সম্রাট, মাফিয়া, বাজার 6 লাখ। কেন? এই কি ছিল কাম্য? না, কখনোই না। যদি তুমি হতে সুগঠিত, যদি তুমি হতে সুসংহত, যদি তুমি হতে জ্যোতিষ্মান, কোটি কোটি তরুণের তারুণ্যে আজ প্রজ্বলিত হতো ভারত মশাল। ডান, বাম, উত্তর, দক্ষিণী রাজনীতির ব্যাপারীরা যুগ যুগ ব্যাপী উদ্ধত জীবনকে আবর্জনার স্তূপে পরিণত করে রাখত না। একটা দেশটাই কাঠির তো মূল্য আছে, কিন্তু একজন বেকার না, মূল্যহীন, জঞ্জাল। পরিবার, সমাজ সর্বত্র ঘৃণিত, গলগ্রহ বোঝা, পরিবারের বোঝা, সমাজের বোঝা, রাষ্ট্রের বোঝা। জীবন যুদ্ধের পরাজিত সৈনিক, ৭২টি স্বাধীন দিবসের গ্লানি, উচ্ছিষ্ট প্লেদ, ভগ্ন পাজর, সিংহ শাবক। তাই আর নয়, চাই স্বাধীনতার সঠিক মূল্য, সঠিক মূল্যায়ন। চাই কাজ, দিশেহারা যুবকের সৃজনশীলতা, সৃষ্টি, অপরূপ সৃষ্টি, নবজাগরণ, মানব সম্পদের প্রকৃত বিকাশ, যুবশক্তির সিংহগর্জন। বসে আছে তোমার পথে অবাগত স্বদেশ, এই মহামানবের দেশ। নমস্কার। ধন্যবাদ। আপনি ওদিকে চলেন। আপনাদের মধ্যে আজকের দৈনিক সংবাদে যাদের নাম প্রকাশিত হয়েছে, পত্রিকায় পড়েছেন, যাদের নাম প্রকাশিত হয়েছে এমন কেউ থাকলে, এখানে যদি থেকে থাকেন, তাহলে আপনি নিজেরাই এসে এখানে বসে আপনার নামটা বলে কবিতাটা পড়ে যান। আজকে যাদের নাম আছে দৈনিক সংবাদ পত্রিকায় বা প্রকাশিত সংবাদপত্রে, যারা কবিতা এখনো পড়েননি, এখনো সময় পাননি বা প্রথম দিকে আসেননি, এমন কয়েকজন আছেন। যদি থেকে থাকেন তাহলে অনুগ্রহ করে চলে আসুন, নিজেরাই এসে নামটা বলে কবিতাটা পড়ে যান। এখন কবিতা পড়বেন মাধুরী সিনহা। আপনি ইচ্ছে করলে আপনি আপনার মাতৃভাষায় কবিতাটা পড়ে আবার এটা বাংলা অনুবাদও আপনি পড়তে পারেন। ꯑꯩꯒꯤ ꯁꯩꯔꯦꯡꯒꯤ ꯃꯃꯤꯡ ꯃꯪꯂꯥꯟꯒꯤ ꯃꯔꯨꯞ অনুবাদটা আমি পড়ে করছি। ꯑꯩꯒꯤ ꯄꯨꯟꯁꯤꯒꯤ ꯁꯨꯞꯂꯕ ꯂꯝꯕꯤꯗ ꯃꯩꯔꯥ ꯑꯣꯏꯅ ꯉꯥꯜꯂꯤꯕ ꯑꯩꯅ ꯂꯝꯕꯦꯜ ꯊꯤꯔꯛꯄꯗ ꯂꯝꯖꯤꯡꯂꯤꯕꯁꯨ ꯅꯍꯥꯛꯅꯤ꯫ ꯑꯆꯤꯛꯄ ꯑꯍꯤꯡꯒꯤ ꯑꯃꯝꯕ ꯀꯥꯗ ꯁꯤꯟꯊꯔꯤꯕ ꯃꯤꯠꯂꯨ ꯄꯤꯔꯥꯡꯒꯤ ꯇꯥꯏꯕꯪꯅ ꯈꯪꯗ꯭ꯔꯕ ꯃꯔꯣꯜ ꯑꯗꯨ ꯈꯪꯕꯤꯔꯤ ꯅꯍꯥꯛ ꯈꯛꯇ꯫ ꯑꯩꯒꯤ ꯊꯃꯣꯏꯅ ꯀꯥꯏꯔꯕꯗ
ꯄꯤꯔꯥꯡ ꯇꯩꯊꯣꯛꯄꯤꯕꯁꯨ ꯅꯍꯥꯛꯅꯤ ꯑꯩꯒꯤ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯄꯨꯡꯐꯝꯗ ꯄꯨꯛꯅꯤꯡ ꯊꯧꯒꯠꯄꯤꯕꯁꯨ ꯅꯍꯥꯛꯅꯤ ꯅꯍꯥꯛꯄꯨ ꯑꯩꯅ ꯈꯪꯗ꯭ꯔꯤꯉꯩꯗꯒꯤ ꯂꯣꯏꯅꯕꯤꯔꯝꯃꯤ ꯅꯍꯥꯛꯅ ꯇꯠꯇꯅ ꯃꯇꯝꯅ ꯑꯃꯨꯛꯁꯨ ꯈꯪꯍꯟꯕꯤꯔꯦ ꯑꯩꯕꯨ ꯃꯔꯨꯞ ꯅꯍꯥꯛ ꯀꯅꯥꯅꯣ ꯑꯩꯒꯤ ꯅꯍꯥꯛꯀꯤ ꯂꯣꯏ ꯅꯥꯏꯗ꯭ꯔꯕ ꯏꯈꯨꯠꯇꯒꯤ ꯇꯠꯇꯅ ꯁꯤꯟꯊꯔꯤꯕ ꯑꯃ꯭ꯔꯤꯇꯅ কোখানবিরে আরাম খৌরাংবা লেকাংলা ওইরবা থামইগে থাকছে আমি আমার বাংলা অনুবাদটা করছি স্বপ্নলোকের সাথী আমার জীবনের দুর্গম পথে উজ্জ্বল প্রদীপ শিখা তুমি আমি যখন পথহারা পথিক পথ প্রদর্শক তুমি নিশীত রাতের স্তব্ধ কক্ষে নীরবে যখন অশ্রু ঝরে সবাই যখন বুঝতে নারায় তুমি শুধু বুঝো আমাকে ব্যথিত হৃদয় যখন ভারাক্রান্ত মুছে দিয়ে যাও আমার অশ্রুযত আমার আনন্দ উচ্ছ্বাসেও তুমি আমার প্রেরণাদাতা তোমায় আমার চেনার আগে তুমি আমার হাত ধরেছ সময় আবার দিল পরিচিতি বন্ধু তুমি কে যে আমার তোমার অনন্ত ধারা থেকে অবিরত যে অমৃত বয়ে সে ধারা মানে মুক্ত হয় নিষ্প্রাণ শুষ্ক বিরাঙ্গ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মাধবী আপনাকে আমাদের কবিতার অনুষ্ঠানটা শেষের দিকে প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেল আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন আজকে বিজ্ঞাপনে বেরিয়েছে আপনাদের নাম অথচ আপনারা দেরিতে আসছেন পড়তে পারেননি এরকম কেউ থাকলে চলে আসুন সোজা এসে নামটা বলুন কবিতার নামটা বলে চলে যান পরে গিরিধারী সাহা দীপিকা দাস সঞ্জীব দে রতন চক্রবর্তী সঞ্জিত মালাকার রূপম দে বিজিত গোস্বামী পার্থপ্রতিম প্রভুত দাস দেবাশিস দাস পীযূষকান্তি চৌধুরী বনবীর তালুকদার সোনামোহন ত্রিপুরা সঞ্জয় চক্রবর্তী জুয়েল দাস আপনাদের মধ্যে কেউ থেকে থাকলে চলে আসেন এখন কবিতা পড়বেন কবি শুক্লা দে ঘোষ কবি শুক্লা দে ঘোষ আপনি প্রথমে আপনার নামটা বলবেন তারপরে আপনার কবিতার নাম বলবেন তারপর কবিতা পড়বেন সকলকে আমার নমস্কার জানাই আমি শুক্লা দে ঘোষ আমার কবিতার নাম ভালো যদি বাঁচতেই হয় ভালো যদি বাঁচতেই হয় তো পাহাড়কে ভালোবাসো তোমায় আমি ভালোবাসি বললে প্রতিধ্বনি হয়ে তোমার কাছে ফিরে আসবে বারবার আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি ভালো যদি বাঁচতেই হয় তো সমুদ্রকে ভালোবাসো ভালোবাসি লিখে ঢেউয়ের মাঝে ভাসিয়ে দাও তোমার কাছেই ফিরে আসবে ভালো যদি বাঁচতেই হয় আকাশকে ভালোবাসো আকাশ তোমার মনকে উদার করে দেবে ভালো যদি বাঁচতেই হয় গাছকে ভালোবাসো ফুল ফল ছায়া বাতাস দিয়ে তোমায় ভরিয়ে তুলবে ভালো যদি বাঁচতেই হয় পাখিদের ভালোবাসো যত দূরে উড়ে যাক দিন শেষে ফিরে আসবেই আপন নিরে ভালো যদি বাঁচতেই হয় জগৎ সংসারের স্রষ্টাকে ভালোবাসো হিংসা নিন্দা লোভ অহংকার সব সব ধুয়ে মুছে পবিত্রতায় ভরিয়ে দেবে হৃদয় তোমার শিশুর মতো হাসবে কাঁদবে খেলবে ছুটবে কোথাও ভয় নেই লজ্জা নেই নেই হিসেবে কষার জটিলতা বয়ে আনবে পরম শান্তি আনন্দ ধারা নমস্কার ধন্যবাদ শুক্লা দে ঘোষ মাধব এখন কবিতা পড়বেন ডাক্তার সুভাষ ভৌমিক
নমস্কার, আমার কবিতার নাম হরান চৈত্র চিত্র। কেমন কাণ্ড কি দেখো, চৌদিকে হাহাকার, শহর গ্রামগঞ্জ, জলের আকাল নাকাল, গরমের চরম কাণ্ড, চৈত্র মাসের চিতাভস্ম, মাঠ ঘাট চৌচি, গাছপালা শুকিয়ে কাঠ, অস্থি চর্মসার, মাথা ফাটা, রুটে আর গরমে টাটা, ঠা ঠা চরম লাঞ্ছিত দুনিয়া। মানুষ কি আর মানুষে আছে? ধর্মাক্ত করে ল্যাপটে চিটগুলের মতন মিষ্টি দৃষ্টি, সে ভাবে না এলে পচে মরে যাবে ভাব দিচ্ছে। চৈতার মাগু, চৈতা করব, পাখিরা সব এসে হাজির, মহান যজ্ঞ রিডাকশন, কত হয়রান, যত লাভ লোকসান, সান্ড অতরবারি জল। দেবী মা বাসন্তিকার আগমনে নেশাখোর অসুর সন্ত্রাসীদের জীবন দগ্ধ, চরক পূজা গাজন গড়িয়া সাজে, ত্রিশূল হাতে হর পর্বতী নাচে। চৈত পরবের খই নাড়ু পাচন খাও, গঞ্জের মেলায় যাও, হা হতস্কুল চৈতালি বৈতালি সাজ আশ্বাস মানুষ ধন্যবাদ। এখন তো সময় হয়ে গেছে, 5:30 হয়ে গেছে, আপনি তা একটু আগে বলুন। ধন্যবাদ সমস্ত কবিকে যারা এতক্ষণ কবিতা পড়েছেন, প্রায় 15 ঘন্টার মতো। একটু দেরিতে শুরু হয়েছিল, তো আপনাদের সবাইকে ধন্যবাদ দিই যে আপনারা ধৈর্য ধরে এতক্ষণ শুনেছেন এবং কবিতা পড়েছেন। আপনার ডক্টর সুভাষ ভৌমিকের কবিতা দিয়ে আজকের কবিতা শেষ হলো, আজকের মতো কবি সম্মেলন শেষ হলো। নমস্কার।
চব্বিশ মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত চলবে 41তম আগরতলা বইমেলা। হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় 24 মার্চ থেকে 5 এপ্রিল এই 13 দিন পুস্তকপ্রেমীদের যাতায়াতের সুবিধার্থে থাকবে বিনামূল্যে বাস পরিষেবা। মেলায় যাবার জন্য বাস ছাড়বে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। সব বাস বটতলা নাগেরজোলা হয়ে মেলা প্রাঙ্গণে যাবে। ফেরার পথে মেলা প্রাঙ্গণ থেকে বাস নাগেরজোলা বটতলা হয়ে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ফিরবে। বাস পরিষেবা প্রতিদিন দুপুর 1:30 থেকে রাত 9:30 পর্যন্ত থাকবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। Tripura welcomes G20 delegates. 24 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত চলবে 41তম আগরতলা বইমেলা। হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় 24 মার্চ থেকে 5 এপ্রিল এই 13 দিন পুস্তকপ্রেমীদের যাতায়াতের সুবিধার্থে থাকবে বিনামূল্যে বাস পরিষেবা। মেলায় যাবার জন্য বাস ছাড়বে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। সব বাস বটতলা নাগেরজোলা হয়ে মেলা প্রাঙ্গণে যাবে। ফেরার পথে মেলা প্রাঙ্গণ থেকে শুরু হতে যাচ্ছে আবৃত্তির অনুষ্ঠান। আবৃত্তির আসলে আজকে প্রথম আবৃত্তি করবেন আবৃত্তিকার প্রণব শাহ। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি কবি শুভ দাশগুপ্তের লেখা
শুভ দাশগুপ্তের লেখা বড়। বড় মানুষ কম দেখলাম না, নামে বড়, অর্থে বড়, দাপটে বড়, হিসেবে বড়, কেউ কেউ কাজেও বড়। বড় ব্যবসায়ী, বড় কবি, বড় নেতা, বড় জমিদার, বড় চাকরি, সবাই বড় হওয়ার জন্য প্রাণপাত করে চলেছে। কেউ ভালো হবার কথাটা ভেবেও দেখছি না। ভালো ব্যবসায়ী, ভালো কবি, ভালো নেতা, না, এসব হবার জন্য কারো কোনো মাথা ব্যথা নেই। সকলে বড় হবার সাধনায় ব্যস্ত। বিশাল বড় একটা অশ্বত্থ গাছের চেয়ে ছোটখাটো চেহারার ভালো একটা ফলবান পেয়ারা গাছে কত বড়, কত বড় বেশি দরকারি, সে কথাটা আজকাল কাউকে বোঝানো মুশকিল। বড় ব্যবসায়ী মানে গাড়ি বাড়ি, ঐশ্বর্য, বৈভব, ক্ষমতা, প্রভুত্ব। বড় কবি মানে ক্ষমতা, সম্মান। বড় নেতা মানে 1 থেকে 1000 সবকিছু। বড় চাকুরে মানে টাকা, এসি বাড়ি, এসি গাড়ি, ব্লাড সুগার, হাই প্রেশার, কোলেস্টেরল। ভালো মানুষ বলতে যা বোঝা তার মধ্যে এসব কিছুই পড়ে না। ভালো মানুষ মানে ভালো মানুষ। মানুষ হওয়াটাই তার সম্পদ, তার বৈভব, তার ক্ষমতা। এখন ইদানিং বড় হবার জন্য আমরা ছুটছি, ছেলে মেয়েদেরও ছোটাচ্ছি, নাতি নাতনিদের দৌড় করাচ্ছি। আমরা ছুটছি, ছেলে মেয়েরা ছুটছে, নাতি নাতনিরা ছুটছে, বড় হও, বড় হও, বড় হও, বড় হও, বড় হও। তাই আমরা বড় হতে পারি বা না পারি, অন্তত ভালো হচ্ছি না। আমাদের ছেলে মেয়েরা ভালো হচ্ছে না, আমাদের নাতি নাতনিরা ভালো হচ্ছে না। যদিও অনেকে বড় হচ্ছে। ফুলতে ফুলতে বেলুন যত বড় হয়, যত বড় হয়, তার বিনাশকালের সম্ভাবনা ততই এগিয়ে আসে। তাই ভাবছি, আর কত বড় হব, কত কত বড় হব, কত। নমস্কার। আবৃত্তি শুনলাম, আবৃত্তিকার প্রণব সাহার কণ্ঠে। এবার আসছেন শুভ্রা ধর। উনি কি আছেন? স্বপন নন্দী, উত্তম চক্রবর্তী, সঞ্জয় কর, সিদ্ধার্থ হালদার, সুপ্রীতি ঘোষ, কাকলি গঙ্গোপাধ্যায়, সুমন ভট্টাচার্য, ডক্টর ইন্দ্রনীল ভৌমিক, সুভাষিস চৌধুরী, পিনাক পানিদে। আছেন আপনারা? আছেন কি গোপাল সেনগুপ্তা? পিনাক পানি আছেন? চলে চলে। Disconnected.
নমস্কার। বইমেলা রোজ যাই, যদি কবিতা খুঁজে পাই, হঠাৎ দেখি মেয়েটির আঁচলে এক সুদীর্ঘ উপন্যাস। এক গাল না কামানো দাড়িতে ছেলেটা কবিতা রোপণ করে বৃষ্টিহীন জমিতে, দারুণ প্রত্যাশায়। প্রবল লোকটা চায়ের কাপে চুমুক দেয় স্ত্রীর মৃত্যু ভোলার অছিলায়। আমি দেখেছি মলিন কাপড়ের সবজি বিক্রেতা মহিলাকে বইমেলার প্রধান ফটকে। দেখেছি অনেক শিশুকে ছড়া বই হাতে, প্রেমিক যুগল হাসি মুখে নিজস্বীতে নিজস্ব ভঙ্গিতে। লিটল ম্যাগের শব্দ স্রোতে অকারণ আড্ডা। দেখেছি এক অনাবিল দৃশ্য, কোন এক বই দোকানে একটি তাকেই গীতা, বাইবেল আর কোরআনের সর্বধর্ম সমন্বয়। মন ভালো হয়ে যায়, মন বড় হয় একমাত্র এইখানে, বইমেলায়। নমস্কার। যার কবিতা দিয়ে শুরু করলাম সে আমার পেছনে দাঁড়িয়ে আছে ওই ক্যামেরা স্ট্যান্ডের সামনে, আমার বন্ধু কবি সুমিত রঞ্জন আচার্য। তার লেখা এবং এই মেলায় দাঁড়িয়ে আজ দুপুরে বেলায় এই লেখাটি সে লিখেছে। আমার পরবর্তী নিবেদনে কবি অসীম দত্ত রায়ের একটি কবিতা, এবং তারপর থাকবে আমাদের রাজ্যের সদ্য প্রয়াত সাহিত্যের নক্ষত্র কবি চন্দ্রকান্ত বোরা সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর একটি কবিতা গুদক। এবারে কবি অসীম দত্ত রায়, দুঃখ বিলাস। কবি দুঃখ খুঁটে যায়, দুঃখ ছড়ায়, সুখের পায়রার মতো অভ্র মাথা রোদে মহাশূন্যে লাট খায়। নিচে সমাজ সংসার সন্তান নারী অবাক হয়েছে রয়, অভিশাপ দেয়। হাতের তালুতে হীরার ডালিম দানা নিয়ে তাকে ডাকে। কবি ওড়ে, শুধু ওড়ে, উড়ে বেড়ায়। মুহূর্তে আচমকা নেমে আসে গৃহস্থের নিকানো উঠোনে। সোনার মটর দানা এড়িয়ে সন্তর বনে খুঁটে যায় ছড়িয়ে ছিটিয়ে থাকা দুঃখের খুদ কণা। হাব হাতে শিশুর দল বিজুটি ভরা চোখে হাততালি দেয়। কবি আকাশে ওড়ে, দূরের ওই রামধনুর দিকে উড়ে যায়, হাত বাড়ায়। দুঃখের শিশির কণা তার পলকে। কবি শিশুর মতো বসে থাকে চুপচাপ, কালীন সন্তানের সাথে ডাস্টবিনের পাশে। চা বাগানের রাস্তায়, জুমের খেতে, অবধ শিশুর হাতে মুড়ির বাটির মতো তার হাতে দুঃখের স্বর্ণ কলস। কবি আলিমনে কলস থেকে কুন্দ ফুল সদৃশ্য শ্বেত শুভ্র উপমা ছড়িয়ে দেয় মাটির দাওয়ায়। একটি দুটি করে খুঁটি খুঁটি খায়। সফেদ বলির সঙ্গে উঠে আসে বালি ও কাঁকড়। কবির জীব ঠোঁট রক্তাক্ত, কুমকুম চূর্ণের মতো ফুটে উঠে রক্ত কণা। কবির মেধা ও মননে উদ্যম জোরে টান। হৃদয়ের আবারিত নাট মন্দিরে পুঞ্চলনের ষোড়শ মৃদঙ্গের ধ্বনি। কবির মাথায় রঙিন উষ্ণিস, হাতে তুলে নেয় কৌশযুক্ত অসি। তাকে আলিঙ্গন করে বেরিয়ে পড়ে যুদ্ধ যাত্রায়। তার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুড়ি, আর হাতে রণতুর্য। শেষ নিবেদন কবি চন্দ্রকান্ত বোরা সিংয়ের কবিতা
গুদক পোড়া লাগছে গো সখী, পোড়া লাগছে। গুদকের গন্ধ বাইশা বেড়াইতাছে আউলা বাতাসে। সই সই তোর মুখটা এত রাগা, লাজ লজ্জারা টাঙ্গা লাগাইছে। ওইসব কবে বুঝলা গেছে। ঘরের আগুন সুঙ্গা সাথে দেশ ধোয়ায় ভইরা গেছে দিয়া। এবার শুনি অন্য এক কথা। কাঁচা হইলেও ভালো, পোড়াও ভালো। গুদক আপনার জাতীয় তরকারি। এখন গুদকের দিন, এখন গুদকের রায়। সই নাই বা খাইলাম ভাত, নুন মরিচ শীতলের গন্ধ না থাক তোর ভাতে হাসি গুলান ফুটাইয়া তোর। 7 সমুদ্র 13 নদী ভাইসা গুদকের নাম পৌঁছা গেছে কত বেড়ার কাছে। গুদক ভালো হইল মন্দ হইল ভালো, যাই হোক এখন সবাই সুঙ্গায় হাত গুটাইয়া চলতেছে। সই গুদক আমার কত প্রিয় আছে। নমস্কার, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ পিনাক পানিদে। এখন আবৃত্তি করবেন আদ্রিজা দে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অদ্রিজা দে, শ্রুতিপুরম কুমারঘাট শাখার ছাত্রী। আমার গুরুমা শ্রদ্ধেয়া শ্রীমতী ইন্দ্রাণী চক্রবর্তী। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা তানসান বিক্রমাদিত্য সংবাদ কবিতাটি উচ্চারণ করছি। শোনো 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 সবে, শোনো দিয়া অপূর্ব এক ঘটনার করিব বর্ণন। কি বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নাভায়, আর তানসান মহা উস্তাদ এলেন তাহার সভায়। বেশ বেশ বেশ, বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নভায়, আর তানসান মহা উস্তাদ এলেন তাহার সভায়। অর্থাৎ আসতেন নিশ্চয়ই তানসান বিক্রমাদিত্যের কোটে, কিন্তু দুঃখের বিষয় তখন তানসান জন্মাননি কোমোটে। তা ধিন তাকি তা ধিন তাকি তা ধিন তাকি তা ধিন তাকি ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকি মা আও আও। যা হোক, এলেন তানসান কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। অর্থাৎ উঠতেন নিশ্চয়, কিন্তু রিপুল তখন হয়নি, আর বিক্রমাদিত্যের ছিল অন্য 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 রাজধানী উজ্জয়িনী। ধিন ধিন তাকি ধিন ধিন তাকি ধিন ধিন তাকি ধিন ধিন তাকি ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকি মাও আও আও। যা হোক, এলেন তানসান রাজার কাছে দেখাতে উস্তাদি, আর নিয়ে এলেন নানান বাদ্য পিয়ানো ইত্যাদি।
অর্থাৎ আনতেন নিশ্চয়, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি যে হয়নি কোতানশানের সময় পিয়ানোর সৃষ্টি। ধিন তাকে দিন ম্যাও অ্যাও অ্যাও, ধিন তাকে দিন ম্যাও অ্যাও অ্যাও, ধিন তাকে দিন ম্যাও অ্যাও অ্যাও, ম্যাও অ্যাও অ্যাও। যা হোক, তানশান গাইলেন এমন মল্লার, রাজা গেলেন ভিজে আর গাইলেন এমন দীপক, তানশান চলে উঠলেন নিজে। অর্থাৎ যেতেন রাজা ভিজে আর তানশান উঠতেন চলে, কিন্তু রাজার ছিল ওয়াটারপ্রুফ আর তানশান এলেন চলে। তাকে ধিন তাকে, তাকে ধিন তাকে, তাকে ধিন তাকে, তাকে ধিন তাকে, ধিন তাকে দিন তাকে দিন তাকে ধিন তাকে ম্যাও অ্যাও অ্যাও। হলো সেদিন থেকে প্রসিদ্ধ তানশানের গীতিবাদ্য, আর আজও রোজ রোজ অনেক উস্তাদ করেন তাহার শ্রাদ্ধ। অর্থাৎ তাঁর গানের শ্রাদ্ধ হয়ে গেছে কবে, আর তানশান মুসলমান, তাঁর শ্রাদ্ধ কেমন করে হবে? তাকে দিন 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 তাকে দিন। ধন্যবাদ। ধন্যবাদ আদ্রিজা দিয়েকে। এবার আবৃত্তি করবেন আমাদের সুপরিচিত গোপাল সেনগুপ্ত। নমস্কার, উপস্থিত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বলছিলাম ভালোবাসার কথা। আসলে আমরা তো সকলেই ভালোবাসার কাঙাল, এবং আমরা সবচাইতে বেশি যার থেকে ভালোবাসা পেতে চাই আমার সেই প্রিয় মানুষটি। আমরা কিন্তু সবাই চাই যে আমার ওই প্রিয় মানুষটির থেকে ভালোবাসা উজাড় করে আমাদের কাছে আসুক, কিন্তু আমাদের ওই যে একটা অহং, আমরা নতজানু হতে পারি না। সেই হিসেবে দেখতে গেলে আমরা দেখি যে আমাদের অনেক ঘর, অনেক পরিবার সাধারণ একটু ঘটনার জন্য ভেঙে যায়। কিন্তু আমাদের কবি বলছেন যে ভালোবাসার মানুষের কাছে নত হওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। তাতে যদি আমাদের পরিবারটা বেঁচে যায়, সংসারটা বেঁচে যায়, মন্দ কি? তো সেই হিসেবে আমরা আজকের নিবেদন কবি আবুল হোসাইন খোকনের লেখা। অনন্ত মেহেদি পাতা দেখেছি নিশ্চয়, ওপরে সবুজ, ভেতরে রক্তাক্ত লাল। আজকাল নিজেকে বড় মেহেদি পাতার মতো মনে হয়। ওপরে আমি, আর ভেতরে কষ্ট আর যন্ত্রণা, এত বড় বড় গর্ত যে তার সামনে এসে দাঁড়াতেও ভয় হয়। অনন্ত, তুমি কেমন আছো? বিরক্ত হচ্ছ না তো? ভালোবাসা যে মানুষকে কতটা অসহায় আর নিঃস্ব করে দিতে পারে, সেদিন তোমাকে দেখার আগ পর্যন্ত আমি জানতামই না। তোমার ভালোবাসার দ্যুতি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে আমার ভিতর, আমার বাহির, আমারই হাতে গড়া আমার গোটা পৃথিবী। যে মিথিলায় সুখী হতেছে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে, ভেজা তুলোর মতো উঠতে উঠতে আজন্ম শূন্য অনন্তকে আরো শূন্য করে দিল। তার মুখে এসব কথা মানায় না, আমি জানি, কিন্তু কিন্তু আমি আর এমন ভাবে পারছি না। অনন্ত, আমার চারদিকে দেয়াল জুড়ে থই থই করছে আমার স্বপ্ন খুনের রক্ত। উদাস দুপুরে শীষ দেয় তোমার ভালোবাসার দ্যুতি, পায়ে পায়ে ঘুরে ফেরে ছায়ার মতো তোমার স্মৃতি। আমি আগলাতেও পারি না, ফেলতেও পারি না। সুখী হতেছে এখন দেখি আমি একা দাঁড়িয়ে কষ্টের তুষার পাহাড়ে। তোমার সামনে এসে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতাই এখন আর আমার কাছে অবশিষ্ট নেই। তবু
তবু তবু তুমি তো বলেছিলে যে ভেজা তুলোর মতো উঠতে উঠতে যদি কখনো জীবনের সুতোয় টান পড়ে চলে এসো, চলে এসো, বুক পেতে দেবো, আকাশ বানাবো, হাসলো হানা ফোটাবো। সুতোয় আমার টান পড়েছে অনন্ত, তাই তো আমার এক রক্ষা জীব তুমি ছাড়া সুখী হওয়ার অনেক কল্পনা সব সব বিসর্জন দিয়ে আমি তোমার কাছে নত জানি। আমায় তোমাকে আরেকবার ভিক্ষে দাও, কথা দিচ্ছি তোমার অমর্যাদা আমি আর করব না। অনন্ত, তুমি এখন একলা পাষাণ কষ্ট নিয়ে ঘুরে ফেরো, কেউ না জানুক, আমি জানি অনন্ত, কেন তোমার একা ঘরের মধ্যে মন টেকে না, কেন কেন তোমার মন টেকে না, তুমি বাইরে ঘুরে বেড়াও। কুতলায় তুলসীর উঠোন জোড়ার উপর কলস, বাসন কোসন, পূর্ণিমা অমাবস্যার একলা ঘরে একলা অনন্ত শুয়ে থাকা, কেউ জানে না, আমি জানি অনন্ত, কেন তুমি কষ্ট পেলে সব হারিয়ে। বুকের নলে চিতা নলে তুমি কেন নষ্ট হলে চুপি চুপি, কেন অনন্ত, কেউ না জানুক, আমি জানি। তাই আগামী সোমবার ভোরের ট্রেনে আমি তোমার কাছে আসছি অনন্ত, আর কিছু না দাও, শাস্তিটুকু দিও, ভালো থেকো অনন্ত। তোমার হারিয়ে যাওয়া মিথিলা। নমস্কার। চমৎকার শুনলাম এবং গোপাল সেনগুপ্তর আবৃত্তি প্রায় পারিভাষিক চেতনাকে সমৃদ্ধ করে। এরপর পড়ছেন ইন্দ্রাণী চক্রবর্তী, আবৃত্তি করছেন ইন্দ্রাণী চক্রবর্তী। একচল্লিশতম বইমেলার এই আবৃত্তির আসরে যারা আমাকে শুনছেন এবং সবার আবৃত্তি শুনছেন, সবাইকে আমি জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা। আমি পণ প্রথা যে একটি সামাজিক ব্যাধি, সেই বিষয়টাকে নিয়ে কবি শুভ দাশগুপ্তের লেখা দিদি কবিতাটি আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি। দিদি, তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে, তোর ঝকঝকে মোজাইক মেঝে, ইমালশন লাগানো দেয়াল, আধুনিক ডাইনিং টেবিল, দরজা জানলায় ঝোলানো দামি পর্দা, এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব, এসব কিছু বললাম মাকে। মা সব শুনলেন চোখ বুজে। নগেন দত্ত লেনে আমাদের এই আলো বাতাসহীন একতলার ভাঙা ঘরে বসে, আর শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি, আর চোখে আসছিল জল। তোর ব্যালকনিতে দাঁড়ালে দূরের শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছিস, ফর্সা হয়ে গেছিস অনেকটা, কিন্তু তোর হাসিটা আছে ঠিক সেই আগেরই মতো। দিদি, তোর আসবাব ঘরের দেয়ালে লাগানো নতুন কেনা সুন্দর পেন্টিংটা ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে, এসব কিছু বলেছে মাকে। আমাদের নগেন দত্ত লেনের একতলার ঘরে বসে
মা সব কিছু শুনেছে চোখ মুছে, আর এসব কিছু শুনতে শুনতে মা হেসেছে। আর কেন জানি না মার চোখে এসেছে জল। জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোতে তুই নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি। এসব কথাও মাকে গিয়ে বললাম। চোখ বুজে শুনতে শুনতে আমার চোখে এসেছে জল। সবকিছুই বলেছে দিদি, শুধু তোর ডাইনিং স্পেসে রাখা ওই দুধ সাদা রঙের ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই। বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন একেবারে গা ভর্তি সোনায় অপরূপা হয়ে ওই ফ্রিজটার মাথায় হাত রেখে দাঁড়িয়ে হাসছিলি, তখন যে তোকে কি দারুণ সুন্দর দেখাচ্ছিল সে কথাও বলিনি মাকে। বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসাহাসি করে মালা বদল করছিলি রসিক বন্ধুদের অনুরোধে, আর ক্যামেরার ফ্ল্যাশ ছিটিক দিয়ে উঠছিল উপচে পড়া আনন্দে, সেসব কথা বলিনি মাকে। দিদি, বাবার অপারেশনের মায়ের চোখের অপারেশনের পর মা যখন হাসপাতালের বেডে অচৈতন্য, ডাক্তার এসে বাবাকে বললেন চোখ দুটো আর বাঁচানো গেল না, তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে, যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার। হাড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো তখন বাবার মুখটা ভেঙে পড়েছিল। বাবার আমার কাঁধে হাত রেখে সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে বলছিলেন, কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিয়ে গেলাম, সুখ দিতে পারলাম না, আর এখন ওর চোখ দুটো চলে গেল, সবই আমার কপাল। দিদি, অনেক দর দুস্তর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরি সোনা আর একখানা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা টুপে, বাবা তখন কাউকে না জানিয়ে ধার করেছিলেন অনেক অনেক টাকা। সামান্য মাইনের প্রাইভেট কোম্পানিতে চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা। চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি, পড়ে রইলাম আমরা, মা, আমি, আর পড়ে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ, তোর বাবা, আমার বাবা। দিদি, তোর গা ভর্তি গয়না ওর আর ওই ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই। দৃষ্টিশক্তি খুঁয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই, শুধু অসহায়ের মতো মার মুখে খুঁজতেন একটু হাসি, বড় মেয়েকে ভালো ঘরে বিয়ে দেবার একটু তৃপ্তি, আর সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেলেন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে বসে। এখন মা আর আমি আনন্দেই আছি। দিদি, একটা আনন্দ বোধহয় সবচেয়ে বড়, এ বাড়িতে আর কোনো দিন সানাই বাজবে না, সাহানাই বেনারসি, রজনীগন্ধা, হইচই, এসব কিছুই অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে।
চিরটা পার। সবাইকে নমস্কার। চমৎকার। এবার পড়ছেন মানে আবৃত্তি করছেন শুভাশিস চৌধুরী। নমস্কার। আজকের এই বইমেলা অনুষ্ঠানে আগত সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং তথ্য সংস্কৃতি দপ্তর যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, তাদেরকে জানাই আমার কৃতজ্ঞতা। আমাদের সময় দেওয়া হয়েছে 3 মিনিট মাত্র। 3 মিনিটের মধ্যে আমি শেষ করব। আমি ছোট্ট ছোট্ট 3টে কবিতা বলব, আপনাদের যাতে ধৈর্যচ্যুতি না ঘটে সেদিকে লক্ষ্য রাখব। আমার প্রথম কবিতা বাস্তববাদী, লিখেছেন আকাশ দাস। খোকা তুই কেমন আছিস? কেমন আছিস বল? জ্বরটা আমার সেরে গেছে, শরীরটা দুর্বল। হ্যাঁ, আমার কথা আমি ভালো আছি। তোর বাবাও চলে গেলেন, এখন আমি গেলে বাঁচি। কতদিন তোর সঙ্গে ফোনে হয় না কথা, তাই তো তোকে ফোনে পেলে ঠিক থাকে না মাথা। আমায় কবে নিয়ে যাবি? আমার বড্ড লাগে একা। হ্যালো, লাইনটা কেটে গেল নাকি কেটে দিলি খোকা? এ ছিল আমার প্রথম নিবেদন। এবার আসি আমাদের রাজ্যের কবি দেবাশ্রিতা চৌধুরীর একটি কবিতা আমি শোনাচ্ছি, সেটাও ছোট্ট। চিরন্তনী। ওরা পার্কে একটা বেঞ্চে রোজ 1-1.5 ঘন্টা বসত। ওরা হাতে হাত রাখেনি কখনো। বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি সব আসত, কিন্তু ভালোবাসার কথা আসেনি কখনো। হাত ধরাধরি করে যুগলের দিকে তাকিয়ে 2 মুহূর্ত স্তব্ধ থাকত, পরস্পরকে লুকিয়ে দীর্ঘশ্বাসও বইত, অথচ বলা হলো না। নিঃশ্বাস প্রশ্বাস বলে যেত যদিও, বাতাসের বুক চিরে দেখা হয়নি। এমন অনেক ভালোবাসা যারা ভেসে ভেসে বেড়ায় বিরহের গান গেয়ে, তারও পরে মেঘ হয়ে পৃথিবীর বুকে বিষাদ ছড়ায়। আমার সর্বশেষ কবিতা আমি শোনাব রবি ঠাকুরের একটি দিন। ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেন। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার বেরিয়ে গেল।
আবার একবার বাইরে এসে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে ভেতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল। তারপর উঠে গিয়ে জানলার বাইরে ঝাপসা গাছগুলো থেকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামল। সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে, গানেতে, অকাজে আঁধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ে যায়, কিন্তু সেই দুপুরবেলার ছোট্ট একটা কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে। নমস্কার সবাইকে। ধন্যবাদ সুভাষিস চৌধুরীকে। এবার পড়বেন অরুণিকা ঘোষ। আছেন কিনা অরুণিকা ঘোষ? আসেননি না? এবার পড়বেন সিদ্ধার্থ হালদার। হ্যালো 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 হ্যালো, চেক চেক। হ্যালো হ্যালো, একটু তোলো। হ্যালো 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 হ্যালো, রিভার্ব থাকলে দিও একটু। হ্যালো, চেক চেক চেক। নমস্কার সুধীজন। কবিতা, কবি, আবৃত্তি, এই আসরে যতগুলো চেয়ার পরিপূর্ণ দেখে ভালো লাগছে, উৎসাহিত লাগছে। এই মঞ্চ নানান কবির, নানান ভাষার, নানা স্বপ্নের, সেই সব স্বপ্নকে প্রণতি জানিয়ে মিনিট 5 আপনাদের সহযোগিতা কামনা করে আমার ছোট্ট একটা হলে দুটো কবিতা পড়ে শোনাচ্ছি। দুটোই আঞ্চলিক বাংলায় রচিত, স্বরাজ বসুর লেখা প্রথম কবিতা আরজি। হে বাবু রে, শুনেছিলাম বাল্যকালে কোথা কেসে ছিল নাকি জমিন বিঘা 2, কোন জমিদার উপেন্দাকে ঠকাই দিলে সেই থেকে কি হারাইন গেল মোদের সবার ভয়। ইটো কেমন বিচার আইকা বলে দেখি, 2টা বিঘা লিখাই নিল জমিনদারে, সে তো কবের কোথায় গেয়া আজকে সে কি। তাবাদ ইহার বিচার তো কেউ কইল না রে। শুনেছিলাম কেসটা নাকি উঠেছিল আদালতে, পড়তে যদি জানতাম তো বেটাই দিতাম সবিস্তারে। শুনেছিলাম চাষা ভুষা ঘুরেছিল পথে পথে, খুঁজেই কেউ পেল না রে কেসটা ছিল কোন দরবারে। এই বাবু রে, আপনারা তো লেখায় পড়ায় ভদ্র জন, দেশ বিদেশের জমির লড়াই সাইছেন সব ধর্মতলায়। সেখানে কি উপেন্দাকে দেখলেন কেউ? বলল বচন, ধর্মতলার আদালতে বিচার কইরা দিলেন কি রায়। আপনারা তো কতই শুনে এখান থেকে সেই বিলাতে ইয়ার কালো হাত ভাঙছেন, নিপাত করছেন ইকে উকে, মানছেন নাই ইটো উটা বলছেন দিতে হবে দিতে।
দাদার 2 বিঘা জমিন হুজুর দেন না কেন ফিরাই ওকে জীবন দাও হে স্বরাজ বসুর কবিতা ছোট ছোট ছেলে পিলে সবাই ভালোবাসে সাদা ছেলে কালা ছেলে কে আর বলো বাঁচে শিশু মানেই খুশির তুফান আনন্দের ঝড় সাদা কালোর ভেদ নাই হে শিশুরই আদর বুকের মালিক ধীরে ধীরে বেড়েছে ডুবছেন মা বাবা খন শিশুটিকে স্কুলে পাঠাইয়া স্কুলেতে যাইছে মালিক ছোট ছোট পায়ে ছোট ছোট হাতে লিখে ছোট্ট খাতার গায়ে আকর বাকর অক্ষর সব চেষ্টা করে করে হয়েছে না ঠিক দাদার পাড়া মিলায় বারে বারে ছোট শরীর ছোট পাহাড় ছোট ছোট মুখ স্কুলেতে পড়ে লিখে পাইছে কত সুখ কত ক্লাস হয়ে গেছে বাকি কত ক্লাস টিফিনের ঘন্টা পরে হায় রে ফার্স্ট ক্লাস হল্লা করি কত শিশু দৌড়াই যায় মাঠে কত আবার বেঞ্চি বাজায় ছোট ছোট হাতে খিদা পেয়ে যাইছে বিভাগ টিফিন কোথা গেল আসবার কালে মা তো ব্যাগে ঢুকাই দিয়াছিল ফুটুর ফাটুর কুটুস কাটুস ছোট ছোট মুখে ছেলে পেলে করছে টিফিন আহা কত সুখে এমন সময় আকাশ কেঁপে আইল বড় ঝড় বৃষ্টি মুঠে আইল ছুটে বিজলি যে ফর ফর ডর পেয়ে যায় সকল ছেলে পোলা হেই মাগো মা কোথায় তুমি আইসো না স্কুলে মায়ের পরাণ ঘরকে বসে চিন্তা করে মরে বাছা আমার মেঘ ডাকলে ডর পায় অন্তরে মেঘ ডাকছে ঝড় উঠছে আকাশ যেন ভাঙে স্কুলের এই ক্লাস ঘরে দৈত্যি যেন জাগে দৈত্যি লাগেন রাক্ষস সব ঝড়ের সাজে সেজে আসছে তেরে ক্লাস ঘরের জানলা কাপানো ভেঙে ছুট্টি ছেলে ছোট বুকে ডর পাইছে কত সবাই সবাকে জড়াই নিছে আপন ভাইয়ের মতো দৈত্যি দানো ঝড় বিজুলি যমরাজারি সাজ কালুয়া কালা গায়ের স্কুলে পড়লো ভেঙে বাজ হাই গো ছেলে পুলের মাথায় ছোট বুকের ছোট্ট সে প্রাণ ছুটি নিয়ে যায় ছোট ঘরে ছড়াই আছে ছোট শরীর গোলা কারো হাতে পাউরুটি বা কারো হাতে কলা কেউ দুকুচি মুখে দিছে লেগেই আছে মুখে উপর হয়ে পড়েছে কেউ কারো বা হাত বুকে সাত তলি থর কুষ্টি পাথর ছোট শরীর গোলা বাজের গায়ে মরে গেছে दूसरे ऊपर वाला हाय रे ऊपर वाला रे तू आई ले आई नीचे हजारी बाग कालुआ कलर गाय स्कूलेते तुहारी तो धर विद्युत तुहारी तो बाज ছোট ছোট শরীর গুলা জাগাইতে না আজ ছোট ছোট পরাণ গুলা বাঁচাইতে না ছোট ছোট ছেলেগুলা জীবন দেনা জিহাদ দেনা নমস্কার ধন্যবাদ খুব ভালো লাগলো ধন্যবাদ এবার আবৃত্তি করবেন সুমন ভট্টাচার্য নমস্কার ফিডব্যাকটা একটু দিও হ্যাঁ থ্যাংক ইউ নমস্কার শুভ সন্ধ্যা ধন্যবাদ তথ্য সংস্কৃতি দপ্তরকে ধন্যবাদ বইমেলা কমিটিকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ নকুল দাকেও আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে কবিতা করতে পারা নিঃসন্দেহে আমাদের জন্য একটা খুবই গর্বের বিষয় সময় ধার্য করা হয়েছে 3 মিনিট মহাদেব সাহার দুটো কবিতা আমি আপনাদের পাঠ করে শোনাতে চাইছি তুমি যদি আমাকে না ভালোবাসো আর এই মুখে কবিতা ফুটবে না
এই কণ্ঠ আবৃত্তি করবে না কোনো প্রিয় পঙ্ক্তিমালা, তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী। আমি আর পারব না লিখতে তাহলে অনবদ্য একটি চরণ। একটু ইমেজ হবে না রচিত তুমি যদি আমাকে না ভালোবাসো। তুমি যদি আমাকে না ভালোবাসো তবে কবিতার পাণ্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি খরা। তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু, উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে। সন্ধ্যা তারা মনে হবে মৃত নিষ্পলক চোখ। যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিতা হবে না কবিতা। তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা। মরা গাঙে জাগবে না ঢেউ, দুই তীরের প্রাণের স্পন্দন। হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ। হৃদয়ে হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা, বাজবে না গান। তুমি যদি আমাকে না ভালোবাসো আর প্রকৃতই আমি আগের মতন পারব না লিখতে কবিতা। আমার আগুন আর খেলবে না জাদুর ঝিলিকে। এই সাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুঁই আর চাপা। একবার ভালোবেসে দেখো, একবার কাছে ডেকে দেখো, আবার আগের মতো কিভাবে ফোটাই 1,00,001টি গোলাপ। অনায়াসে কিভাবে আমার অনুভূতি করি সঞ্চারিত। একবার ভালোবেসে দেখো, আবার কিভাবে লিখি দুহাতে কবিতা। মহাদেব সাহার আরেকটি কবিতা। এই কেমন ভ্রান্তি আমার, এলে মনে হয় দূরে সরে আছো বহু দূরে। দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ। এলে মনে হয় অন্যরকম জল হাওয়া প্রকৃতি, অন্য ভূগোল বিষুবরেখাটা সব অন্য অর্থবহ। তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রাণ। হাত রাখলে মনে হয় স্পর্শহীন করতল রেখেছ চুলে। স্নেহ পলাতক দারুণ রুক্ষ আঙুল। তাকালে মনে হয় বিপরীত চোখে চেয়ে আছো। সমর্পণ ফিরে যাচ্ছে নগ্ন পায়ে, একাকী বিশ্বাস। ক্লান্ত করুণ ছায়ার মতো ছায়া থেকে প্রতিচ্ছায়া। এলে মনে হয় তুমি কোনোদিন আসতে পারোনি। কুশল শোধালে মনে হয় তুমি আসনি। পাশে বসলেও মনে হয় তুমি আসনি। করাঘাত শুনে মনে হয় তুমি এসেছো। দুয়ার খুললে মনে হয় তুমি আসনি। আসবে করলে মনে হয় অগ্রিম বিপদ বার্তা। আবহাওয়া সংকেত 8-9, নিম্নচাপ উত্তর পশ্চিম। এলে মনে হয় তুমি কোনোদিন আসতে পারোনি। চলে গেলে মনে হয় তুমি এসেছিলে। চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো। ধন্যবাদ সকলকে। দুর্দান্ত। এখন আবৃত্তি করবেন অরুণিকা ঘোষ। নমস্কার। 41তম বইমেলায় উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাজ্যের বিশিষ্ট গুণীজন এবং আমার শিক্ষক শ্রদ্ধেয় প্রণব সাহা মহোদয়ের সামনে এখানে আবৃত্তি করতে পেরে, আমার উপস্থাপনা রাখতে পেরে আমি আপ্লুত। আমি আজকে দুটো কবিতা করব। আমার প্রথম কবিতার সাথে কোথাও না কোথাও এই বইমেলার একটা সম্পর্ক আছে। আমার প্রথম নিবেদন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট। দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট।
বেচা কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দিন, আঁধারেতে থাকে হাট। নিশা নামে দূরে শ্রেণী হারা একা ক্লান্ত কাকের পাখে। নদীর বাতাস ছাড়ে নিঃশ্বাস পার্শ্বে পাকুর শাখে। হাটের দোচালা মদির নয়ান, কারো তরে তার নাই আহ্বান। বাজে বায়ু আসে বিদ্রুপ বাঁশি, জীর্ণ বাঁশির ফাঁকে। নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। দিবসেতে সেথা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে। কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে। মাল চেনা চিনি দর জানা জানি, কানাকড়ি নিয়ে কত টানাটানি। হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। কত কে আসিল কত বা আসিছে, কত না আসিবে হেথা। ওপারের লোক নামালে পসরা, ছোটে এপারের ক্রেতা। শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ছক। বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। হিসাব নাহি রে এলো আর গেল, কত ক্রেতা বিক্রেতা। নূতন করিয়া বসার ভাঙা পুরনো হাটের মেলা। দিবস রাত্রি নতুন যাত্রী, নিত্য নাটের খেলা। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই ওগো যে যায় যে আসে। কেহ কাঁদে কেহ গাঁটে করে বাঁধে ঘরে ফিরিবার বেলা। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। আমার দ্বিতীয় নিবেদন আমার খুব প্রিয় একজন কবি, কবি শুভ দাশগুপ্তের আমরা। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। নিদেন পক্ষে সরকারি অফিসার, ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি চাপবে, সামনে ড্রাইভার পেছনে চাপরাশি আর দালি। গরমে কুলু মানালি, শীতে কোবালাম বীজ। আমার ছেলে ঘাড় গুজে ক্যারিয়ার বানাবে, দেশের জন্য লড়াই করবে ওপার আর ওরা। আমার ছেলে বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, কবিতা শিখবে, বড় বড় মনীষীদের জীবনী পড়বে। দেশের জন্য মুখে রক্ত তুলবে ওপার আর ওরা। আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে। নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে দেশ ছাড়বে অন্য কেউ। আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমরা তামাকে এবং দুধে, রসে এবং বসে, সুখে এবং আরামে দিন কাটাবো। দেশের মুক্তি প্রাণের মধ্যে কিনে আনবে অন্য কেউ। আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদগদ কণ্ঠে গণসঙ্গীত গাইব। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। ধন্যবাদ। চমৎকার। এবার আমাদের একটা আকর্ষণ আছে, এবার আবৃত্তি করবেন
উত্তম চক্রবর্তী। নমস্কার। প্রথমেই আপনাদের সবাইকে আমার ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই। আসলে আমার মঞ্চে যিনি রয়েছেন আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় কবি নকুল রায়। আমি আজকে যে জিনিসটা করব ভেবেছিলাম, কবিকে দেখে একটু পরিবর্তন করলাম। স্বাভাবিক কারণেই প্রস্তুতি ছাড়াই বলতে পারি কবিতাটি আমি করব। এই কবিরই কবিতা করব, যে কবিতাটির নাম হচ্ছে ভালোবাসার দ্বিতীয় শরীর। এরপরে আমার আরেকটা কবি, ত্রিপুরারই কবি কীর্তিবাস চক্রবর্তীর এটা লেখা থেকে আমি পাঠ করে আমার অনুষ্ঠান শেষ করব। ভালোবাসার দ্বিতীয় শরীর। এক সময় মনে হয়েছিল আমি শেষ দুঃখী, ভালোবাসার অবশিষ্ট ছোবড়া। 3.5 হাত মাটিও আমার জন্য নেই। তোমরা যে অর্ধেক আকাশ নারীকে দান করেছ, সে আকাশ আমার নয়। বাকি অর্ধেক আকাশ যে মেঘাচ্ছন্ন রহস্যে, তা তোমরা বলনি কোনোদিন। একসময় মনে হয়েছিল এই দেশ স্বাধীন হলো, এখনো কি 15ই আগস্ট তোমাদের জমিদারি সংরক্ষিত রাখার জন্যে? দেশের 40 কোটি মানুষের নাম দিয়েছ বিপিএল, অথচ চোর এবং হারমাদদের ভোট কিনে দলে টেনে নাম দিয়েছ রক্ত জবা রাজনীতি। এই কি তবে চেয়ে ঘুরে স্বপ্ন ছিল? এই কি তবে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন? তিনি বলেননি প্রথম 10 বছর স্বাধীনতা কি বস্তু দেশের মানুষকে বুঝতে হবে। একসময় মনে হয়েছিল ভগৎ সিং, ক্ষুদিরাম বসুর ভাস্কর্যের নিচে কেন প্রশ্নবোধক চিহ্নের মতো দ্বিতীয় শরীরে শুয়ে আছে স্বদেশী শরণার্থীরা। একসময় মনে হয়েছিল আমরা কেন হব নিজের দোষে নিজ ভূমি পরবাসী? কেন নদী বিক্রি হয়? নিজের নদীর জল কেন বোতল বন্দি কিনে খেতে হবে? বিশ্বাসঘাতক স্বাধীনতা ব্যবসায়ীদের রক্তে মাটি কেন পুনর্বার ভিজে ওঠে? এরপরেও কিন্তু ভারতীয় মৃত্তিকা স্বর্ণ পশু ধান গমে ভরিয়ে দেয় ক্ষেত। ফ্যান দাও গো মা, যারা মন্বন্তরে দেশভাগে বলেছিল আত্মস্বরে, এত চাল ভাতের শরীর ফুটের নৈবেদ্যের মতন, তারপরেও আজ শুনতে হয় একখানা কাপড় দাও গো মা, মেয়েটি সমর্থ, একখানা কাপড় দাও। একসময় মনে হয়েছিল তোমার মনস্বী কথা আমাকে মুগ্ধ করেছে, স্পষ্ট করেছে আমার হিম শব্দের জড়তা যুক্তি। তুমি কি জানো ভিড়ের নিঃসঙ্গতায় আমার নিজস্ব বেদনা ক্লান্ত করে? তোমরা যারা বলো আকাশ পুরুষেরই সুবিধাবাদী উচ্চারণ, তুমি কেন জানলে না বাকি অর্ধেক আকাশে নারীরা প্রবেশ করতে পারে? আবার শেষ নিবেদন, ত্রিপুরারই আমার প্রিয় কবি কীর্তিবাস চক্রবর্তীর এই মুখরতা, নদীর স্বয়ম্বর। এক পরম আলো তোমার মুখমণ্ডল জুড়ে,
নক্ষত্রের ওপার থেকে আসা সেই আলোয় জ্যোতি স্নান সেরে তুমি ছড়িয়ে দিলে তোমার আঁচল। সেই আঁচল নদী হয়ে ধুয়ে দিল আমার দুঃস্বপ্ন। এই নদীর কাছে গেলে কেউ প্রিয় মুখ দেখতে পায়, সবাই স্বপ্ন দেখার নেশায় মেতে ওঠে। যে স্বপ্ন দেখে আমরা স্বীকারোক্তি করি, আমাদের তখন কোনো দ্বিধা থাকে না। আমরা জীবনকে বদলে ফেলি। পুরনো ক্লিশে হয়ে যাওয়া ইচ্ছে ও আবেগগুলোকে নদী তার গোপন ঘরে জমা করে রাখে। নদী তো সময়ের বোধ, গতির সজল, পৃথিবীর স্নায়ু। এখনো বিয়ে হয়নি নদীর, বাতাস তো নদীর ফিদা বহুদিন, কিন্তু মেয়ে সেই যে ইদানিং অসময়ে নানা অছিলায় নেমে এসে প্রেম করে যায়। নদীর গর্ভের মহর্ষে ছাড়তে পারে না কিছুতেই। টের পেয়ে রেগে যায় বাতাস, প্রচন্ড ক্ষেপে গিয়ে অতলান্ত থেকে মহাপরাক্রমে উঠে জ্ঞান শূন্য। মেঘের পালানো তখন কে দেখে? এইসব দেখে নদীর পিতা একদিন স্বয়ম্বর সভা ডেকেছিলেন। ছিল স্তব্ধতাও। নদীর নীরব চোখের রোষে ফিরে গেছে অপমানিত হয়ে। বন্ধু পাহাড় তো মুক্ত